বাস্তুশাস্ত্র নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, তার ভেতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, বাড়িতে কোন গাছ রাখলে, কোন ফুল গাছ রাখলে বা যে কোনো ধরনের গাছ রাখলে বাড়ির নেতিবাচক শক্তি দূরে যাবে, পজিটিভ শক্তি আসবে, অর্থনৈতিক উন্নতি হবে। এই সমস্ত বিষয় নিয়ে তো ভরেই আছে। তো আমরা বিভিন্ন ফুল গাছের নাম জানি, অপরাজিতা ফুল গাছ থেকে শুরু করে এ সমস্ত তো আমাদের বাস্তুশাস্ত্রে উঠে এসেছে যে বাড়িতে যদি এ সমস্ত লাগানো হয় তাহলে তার সমগ্র দিক থেকে উন্নতি ঘটে। তো আজকে পর্যালোচনা হচ্ছে জবা ফুল গাছ। এই জবা ফুল গাছ বাড়িতে রাখলে আপনার কি হতে পারে, কি হবে, আপনার অর্থনৈতিক দিক থেকে শুরু করে দৈহিক দিক থেকে কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই জানকারি করেন, জানতে চান। আজকাল এর টেন্ডেন্সিটা বেশি দেখা দিয়েছে। তো যাই হোক, এই জবা ফুল গাছ বাড়িতে রাখলে কি হয়, সত্যি কি অর্থনৈতিক উন্নতি হয়, মা লক্ষ্মী এসে আপনার টাকা পয়সা ভরে দেয়, এই ধরনের বিষয়গুলো কি সত্যি বাস্তবিক শাস্ত্রসম্মত? তো আমাদের দেখুন, প্রথমত কথা বলবো যে বাস্তুশাস্ত্রে অনেক উদ্ভিদের কথা উঠে এসেছে, ঘরবাড়ি তৈরি করবার কথা উঠে এসেছে নিঃসন্দেহে। সঙ্গে সঙ্গে আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু এই ভেষজ উদ্ভিদের কথা উঠে এসেছে, তার ভিতরে জবা ফুল রয়েছে। বাস্তুশাস্ত্রেও সিদ্ধান্তে জবা ফুলের কথা উঠে এসেছে, বিভিন্ন ফুল গাছের কথা উঠে এসেছে। তো আবার মেডিকেল সায়েন্সে অর্থাৎ বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে জবা ফুলের অনেক উপকারিতা রয়েছে, সামান্য কিছু সাইড এফেক্ট ছাড়া। তো সেখানেও এগুলো উঠে এসেছে। সুতরাং জবা ফুল একটি গুরুত্বপূর্ণ গাছ, ফুল গাছ বা গুল্মজাতীয় উদ্ভিদ বলা হয়েছে। যাই হোক, তো এর ইংরেজি নাম হচ্ছে হিবিস্কাস। বিজ্ঞানী ক্যারলাস নাম করে একজন ভদ্রলোক এই ফুল গাছের নামটা দিয়েছিলেন হিবিস্কাস রোজা সিনেনসিস, যেটাকে ল্যাটিন পরিভাষায় যদি দেখা যায় তার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে চীন দেশের গোলাপ। বাস্তবিক পক্ষে জবা ফুল তো গোলাপ ফুল নয়, কিন্তু এটাকে চীন দেশের গোলাপ বলে আখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো এই জবা ফুল গাছের কথা যখন বলছি বা জবা ফুলের কথা বলছি যখন, তখন এক বাক্যে যারা মা কালীর পুজো করেন বা ভগবান শিবশঙ্করের পুজো করেন তারা তো জবা ফুল ছাড়া চলতেই পারেন না। মা কালীর পুজোতে জবা ফুল ছাড়া মা কালীর পুজোই হবে না। সুতরাং শাক্ত মতে জবা ফুল একটি গুরুত্বপূর্ণ দিক। আমি প্রথমে এখানে একটু বলে রাখি যে জবা ফুল হচ্ছে লাল রং, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু জবা ফুলের অনেক প্রকারের রং রয়েছে। লাল আছে, ঠিক আছে, সাদা আছে, হলুদ আছে, এরকম বিভিন্ন রঙের বিভিন্ন প্রকারের জবা ফুল গাছ রয়েছে বা জবা ফুল রয়েছে। তো মায়ের পুজোয় সাধারণত আমরা জবা ফুল দেখতে পাই, কখনো কখনো ভিন্ন রঙের জবা ফুলও দেখতে পাই। তো লাল হচ্ছে শক্তির প্রতীক, প্রথমে বলবো শক্তির প্রতীক, ঠিক আছে। তো আবার অনেকে মনে করেন জবা ফুল হচ্ছে রজগুণের প্রতীক, এই জন্যে মা হচ্ছে রজগুণের বা তমগুণের, এই জন্যে তার পুজোতে এই ফুল লাগে, সাদা ফুল লাগবে না। সাদা ফুল একমাত্র বৈষ্ণবীয় দর্শনে উঠে এসেছে, কিন্তু এগুলো একটি ব্যবহারিক জগতে যেভাবে আমরা প্রচার করি সেরকম নয়, আভ্যন্তরীণ অর্থ আরও নিগুড় রহস্য রয়েছে। তো যাই হোক, এই জবা ফুল শক্তির প্রতীক যখন বলতেই হচ্ছে জবা ফুলের উপকারিতা কী, তখন প্রথমে একটি তন্ত্রের উদাহরণ দিয়েই বলবো। আমার ব্যক্তিগত জীবনে এই ঘটনাটা আমি সচক্ষে দেখেছি, তবে জবা ফুলের ব্যবহার সম্পর্কে সচক্ষে দেখাটা খুব কঠিন। তবে একজন তান্ত্রিকের যজ্ঞশালায় গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম। আমার তখন কম বয়স, খুবই কম বয়স। তো সেই তান্ত্রিক মহাশয় উনি কিন্তু অঞ্চলে বিশেষ খ্যাত ছিলেন, এবং জানা যায় সেই তান্ত্রিক ভাইরা উনি কামাখ্যায়, অর্থাৎ একটি গুপ্ত কামরূপ কামাখ্যা আছে যেখানে সাধারণত লোকগোচরের বাইরে। তো সেখানে উনি 6 বছরের জন্য গিয়েছিলেন, অর্থাৎ ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই তান্ত্রিক ভাইরা উনি ওই 6 বছর ওখানে তন্ত্রবিদ্যায় পারদর্শী হন এবং কঠোর তপস্যা করেন। তো পরবর্তীকালে উনি লোকালয়ে চলে আসেন। আসার পরে উনি নামধাম কামিয়েছিলেন এবং উনি অনেক ঋদ্ধিসিদ্ধি দেখিয়েছিলেন। তাতে প্রচুর সম্ভ্রান্ত পরিবারের বা অনেক সম্ভ্রান্ত লোকজনও যেত, প্রভাবশালী লোকজনও সেখানে যেত। আমি দেখেছি সচক্ষে, যারা কোটি কোটি টাকার মালিক, ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা সেখানে যাচ্ছেন তার আশীর্বাদ নিতে বা তাকে দান ধন যা কিছু করার সেখানে করতেন। তো যাই হোক, বিষয়বস্তু হচ্ছে সেখানে যখন আমরা নিমন্ত্রিত হলাম, রাত্রিতে যজ্ঞ চলছে,
ওইখানে হিমালয় থেকে একজন তান্ত্রিক এসেছিলেন, যে তান্ত্রিক ভাইরা বাবার হিমালয়ের উপরে 17 বছর ধরে তপস্যা করছেন। তো যাই হোক, তো ওনার সঙ্গে আমার একটু পরিচয় হয় পরবর্তীকালে। তো উনি ওখানে নিমন্ত্রিত হন সেই কামাখ্যা আর তান্ত্রিক ভৈরবের কাছে। তো যাই হোক, এইবার এই হিমালয়ের তান্ত্রিক ভৈরব ওখানে বেশ প্রভাব তৈরি করে ফেলেছে, 2-4 দিন আতিথ্যতা নিয়েছে বা সাধারণ ভক্তদের কাছে আলোচনা পর্যালোচনা করে ওনার যে সমস্ত আচার আচরণ সব কিছু দেখে সবাই ওনাতেই প্রভাবিত হচ্ছে। যাক, একটি পর্যায়ে যজ্ঞ টাইমে আসলো রাত্রিতে, মহা অমাবস্যা তিথি। এটা সাধারণত তারাপীঠের বামাখ্যাপার একটি বিশেষ দিনক্ষণের সাথে সম্পৃক্ত। তো যাই হোক, এবার যেদিন কামাখ্যা ফেরত যে তান্ত্রিক ভৈরব উনি যখন যজ্ঞ করবেন বা তপস্যা করবেন রাত্রিতে, সেদিন বিকেলে ওই হিমালয় ফেরত যে তান্ত্রিক ভৈরব উনি বলছেন যে আমি এখানে যজ্ঞ করব আজকে রাত্রিতে। তো ওই কামাখ্যা ফেরত যে তান্ত্রিক ভৈরব ওটা তো ওনারই আশ্রম, ওনারই প্রতিষ্ঠিত মুন্ড আসন প্রতিষ্ঠিত, সুতরাং ওনার নিয়মের বাইরে তো ওখানে কিছু হতে পারে না। তো ওই হিমালয়ের তান্ত্রিক ভৈরব কিন্তু একটু অ্যাগ্রেসিভ ছিলেন আমার যতটা ধারণা। উনি তখন বললেন না, আমাকে করতে দিতেই হবে। আর এই তান্ত্রিক ভৈরব বলছে না, এখানে হবে না, আমার এখানে সব চলবে না, ঠিক আছে, তুমি অন্য কোথাও করো। বাস এই নিয়ে বাঁধলো বিরোধ। একটি পর্যায়ে কী হলো, এই রাত্রিতে কামাখ্যা ফেরত যে তান্ত্রিক ভৈরব আশ্রমেরই, তো উনি যজ্ঞে বসলেন। এবার বসলেন, আর এদিকে হিমালয়ের যে তান্ত্রিক ভৈরব সে তো রেগে ফায়ার, আমার এখানে যজ্ঞ করতে দেবে না, দাঁড়া, তোর যজ্ঞের পিণ্ডি চটকে দেবো, এই বলে ও শ্মশানে চলে যায়। বাস এইদিকে যে কামাখ্যা ফেরত যে তান্ত্রিক ভৈরব যিনি যজ্ঞে বসেছেন ওনারই আশ্রমে, উনি যজ্ঞে বসতে পারছেন না, আমার স্বচক্ষে দেখা, কোনো ক্রমে যজ্ঞে বসতে পারছেন না। ওনার কিন্তু ঘন ঘন পায়খানা পাচ্ছে, হঠাৎ করে এই পায়খানা রোগটা কিন্তু দেখা দিল। বাস এই যে হিমালয়ের তান্ত্রিক ভৈরব শ্মশানে, অদূরে একটি শ্মশান ছিল, সেখানে গিয়ে মোটামুটি যা করার কি করেছে, তখন তো আমরা জানতাম না এগুলো, পরবর্তীকালে জেনেছি। বাস ওইখান থেকে ও কিছুক্ষণ না, বেশ কয়েক ঘন্টা পরে চলে এসেছে। আর এই যে আশ্রমে তান্ত্রিক ভৈরব মানে কামাখ্যা ফেরত তান্ত্রিক ভৈরব উনি কোনো ক্রমে যজ্ঞে বসতে পারছেন না। লগ্ন কেটে যাচ্ছে, 11টা কেটে যাচ্ছে, 12টা কেটে যাচ্ছে, 1টা কেটে যাচ্ছে, 2টো রাত্রি হয়ে যাচ্ছে, তখনও বসতে পারেননি। তো তখন আমার পরিষ্কার জানা আছে এই যে কামাখ্যা ফেরত তান্ত্রিক ভৈরব উনি তখন রেগে গেলেন, রেগে গিয়ে বললেন যে দেখ, এমন করে ছেড়ে দেবো তোকে, জবা ফুল চটকে দেবো না, তখন তুই বুঝতে পারবি। তো তখন আমি প্রথম শুনলাম জবা ফুল চটকে দেবে, তা ওই তান্ত্রিকের সাথে এই তান্ত্রিকের সম্পর্ক কি, জবা ফুলটা কী কাজে লাগবে? তো জবা ফুল চটকে দেবে, দিলে ওই যে হিমালয় যে তান্ত্রিক ভৈরব তার পিণ্ডি চটকে যাবে, এই কথাটা উনি বললেন। তার কারণ হচ্ছে এই জবা ফুলের সাথে কিন্তু একটি সম্পর্ক রয়েছে সাধন জগতের। কোনো তন্ত্রসিদ্ধ পুরুষ যখন জবা ফুল সম্পর্কে জানেন, তখন কিন্তু সে মায়ের যে ডিভাইন রক্ত জবা তার যে ক্ষমতা কতটুকু সেটা তারা দেখাতে পারেন। এটা আমাদের সিদ্ধ তান্ত্রিকদের কথা বলছি, সাধারণ তান্ত্রিকদের কথা নয়, যারা বিষ্ঠাকে জবা ফুলে পরিণত করতে পারতেন। তো এটা দেখা যায় বা জানা যায় ওনার জীবনীতে, উনি বলেছিলেন যে একবার বিষ্ঠা ত্যাগ করে মায়ের সামনে উনি সেই বিষ্ঠাকে অর্থাৎ মলকে জবা ফুলে পরিণত করেছিলেন মায়ের সামনে। তো ভক্তগণ সেটা দেখে অবাক হয়েছিলেন। সেটা বহু বছর আগের কথা, তিনি এখন হয়তো সশরীরে আছেন কিনা আমি জানি না এই মুহূর্তে। আমি আসলে বহু বছর হয়ে গেছে যোগাযোগ রাখি না বা সঙ্গ করি না, সে তো প্রশ্নই আসে না। তো যাই হোক, ওই তখনই জেনেছিলাম যে জবা ফুল চটকে দেবে। তার মানে জবা ফুলের কিন্তু একটি প্রভাব অবশ্যই আছে, এটা তন্ত্রশাস্ত্রের স্বীকার্য। যদি এই প্রসঙ্গত কথা বলতে হয় তাহলে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমার স্বয়ং গুরু মহারাজের কথা। এটা জবা ফুল ছিল কিনা আমি জানি না, তবে সাধারণ ফুল ছিল, সুতরাং ফুলের গুরুত্ব রয়েছে। আমাদের এক গুরু ভাই পঞ্চমুণ্ডী আসনে তপস্যার জন্য অনুনয় বিনয় করে গুরু মহারাজকে রাজি করিয়েছিলেন। গুরু মহারাজ একটি পর্যায়ে বহুদিন পরে সময় সাপেক্ষে রাজি হন এবং তাকে পঞ্চমুণ্ডী আসনে তপস্যার জন্য প্রস্তুত করেন বা তাকে বসান। বাস পঞ্চমুণ্ডী আসনে তপস্যার সময় সারা রাত্রি ধরে উনি তপস্যা করছেন, জপ তপ করছেন, পূজা অর্চনা করছেন। তো তখন একটি ফুল উনি বাম হাত দিয়ে প্রয়োগ করেছিলেন পঞ্চমুণ্ডী আসনের উদ্দেশ্যে।
মায়ের উদ্দেশ্যে। তো তখন সকালবেলায় উঠে তড়িঘড়ি করে গুরু মহারাজ চলে আসলেন, এসে বললে তোমার ক্রিয়াকর্ম কমপ্লিট হয়েছে? বলছে হ্যাঁ গুরুদেব হয়েছে। ইতিমধ্যে ওই শিষ্যটি দেখলেন গুরু মহারাজের হাত কেটে রক্ত পড়ছে, মানে একেবারে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। শিষ্যটি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে গুরু মহারাজ, এরকম রক্ত পড়ছে, আপনি কিভাবে কি হলো এরা বুঝতে পারছি না, শীঘ্রই চলুন আপনাকে ব্যবস্থা করতে হবে। তো বলছে ব্যবস্থা তুমি কি করবে, তুমি তো নিজেই আমার হাতটা কেটে দিয়েছো, গুরু মহারাজ বললেন। তখন ওই শিষ্যটি শুনে বলছেন, মানে আমাদের গুরু ভাই বলছেন এটা কী প্রকারে সম্ভব, আমি শিষ্য হয়ে গুরু মহারাজের গুরুদেবের হাত কেটে দেবো, এটা কী প্রকারে সম্ভব, আর আমি তো এখানে পূজায় অর্চনাই ছিলাম, প্রশ্নই আসছে না। তা বলছে হ্যাঁ তুমিই করেছো এই কাজটি। তখনও সে বুঝতে পারেনি। তো না বুঝতে পারলে তো বলছে গুরু মহারাজ আমার অপরাধ কীভাবে কী হলো এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি আমাকে একটু খুলে বলুন, খোলসা করে বলুন। তখন গুরু মহারাজ বললেন যে তুমি যখন পূজা করছিলে তো গুরু মহারাজ তো ওখানে ছিলেন না, অদূরে ছিলেন। তো এই হচ্ছে অন্তর্যামী সদ্গুরুদেব বলা হয়, যাই হোক। তো এই শিষ্য তখন গুরু মহারাজ বলছেন যে তুমি যখন পূজা করছিল তখন একটি ফুল বাঁ হাত দিয়ে দিয়েছিল, মনে পড়ে? তখনও মনে করে দেখে সত্যি হতচকিত অবস্থা, আসলে জীবনের প্রথমে বসেছে তো একটু ভড়কেও গেছিলো। পঞ্চমুণ্ডী আসনের সাধনা তো সাধারণ জিনিস না, যে কেউ করতেও পারে না, ওগুলো সদ্গুরুর পারমিশন লাগবে এবং সেরকম উপযুক্ত আধার বা সংস্কার লাগবে। তখনও মনে করলো যে হ্যাঁ আমি বাম হাত দিয়ে একটি ফুল দিয়ে ফেলেছিলাম, আসলে আমি বুঝতে পারিনি, এটা আমি অনিচ্ছা সহকারে করে ফেলেছি। তো বলছে অনিচ্ছা করো আর ইচ্ছা করো ওটা মায়ের চরণে অপরাধ হয়, তার দণ্ডটা তোমাকেই ভোগ করতে হতো, কিন্তু আমি তোমার গুরু, তাই সেই দণ্ডটি আমাকে নিতে হলো, অর্থাৎ আমি নিলাম। এর অর্থ দাঁড়াচ্ছে যে শিষ্যের অনেক সময় অনেক ত্রুটির কারণে গুরু মহারাজকে ভোগ করতে হয়। তাই এখানে সাধারণ একটি পুষ্পের কথা বলছি, ফুলের কথা বলছি। তো সুতরাং মায়ের পূজায় নিশ্চিত ফুলটা জবা ফুলই ছিল, আশা রাখা যায় যে আমার গুরু মহারাজের শিষ্যটি পঞ্চমুণ্ডী আসনে বসেছিলেন। সুতরাং জবা ফুল বা ফুলের গুরুত্বটা পূজাতে কিন্তু রয়েছে, এটা আমি কিন্তু প্রমাণ করলাম। সুতরাং আরও অনেক প্রমাণ আছে, উদাহরণ দেওয়ার বিষয় থাকে, সেগুলো তো রয়েছে। তো যাই হোক, এখন জবা ফুল গাছ বাড়িতে বাস্তুশাস্ত্র মতে রাখলে কি সত্যিই উপকার হয়? হ্যাঁ উপকার হয়। প্রথমত আমরা বাস্তুশাস্ত্রের সিদ্ধান্তগুলো জেনে নিই, যারা প্রচার করেন বিশেষভাবে তারা একটু অতিরঞ্জিতভাবে প্রচার করেন, এগুলো কিন্তু আমি আবার বিজ্ঞানসম্মত মনে করি না। তারা বলছেন যে বাড়িতে যদি জবা ফুল গাছ রাখা হয় তাহলে অর্থনৈতিক উন্নতি হয়, মা লক্ষ্মী সন্তুষ্ট হন। ঠিক আছে, তখন কি হয়, আপনার বাড়িতে অর্থনৈতিক সচ্ছলতা আসে, জীবন অর্থনৈতিক সচ্ছলতা আসে, তারপর শুভ ফল দেয়, অর্থাৎ আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে যায়, পজিটিভ শক্তি আসে, এটা আমি মানতে পারি, পজিটিভ শক্তি বৃদ্ধি হতে পারে। এবার অর্থনৈতিক যে পরিস্থিতির পরিবর্তন ঘটবে এটা একটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া, কিন্তু বাড়িতে ফুল গাছ লাগালেন, জবা ফুল গাছ, আপনার বাড়িতে অর্থ ভরে যাবে, বিষয়গুলো কিন্তু একটু অতিরঞ্জিত, আমি সেটা বলবো না কখনোই। এবার বলছে বাস্তু সিদ্ধান্ত অনুসারে বলছে সাফল্যতা নিয়ে আসে, আপনি যে কোনো কাজে যাবেন আপনি সফল হবেন। হ্যাঁ এটা একটু কিন্তু সেন্টিমেন্টের ব্যাপার আছে, আপনি যদি ভক্তিচিত্ত সহকারে জবা ফুলকে মায়ের প্রতীক মনে করে সেই জায়গায় বসাতে পারেন, তখন কোথাও কোথাও পজিটিভ সেন্স কাজ করবার কারণে পরিবেশে কিন্তু পজিটিভিটির জন্ম নেয়। এটা কিন্তু একটি সূক্ষ্ম মানসিক স্তরের ব্যাপার, কিন্তু দুম করে সাফল্যতা আসবে এই জিনিসগুলো অতিরঞ্জিত। এবার আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সূর্যের দোষকে দূর করে দেয়। বাস্তুশাস্ত্রে উঠে এসে বাড়িতে যদি জবা ফুল গাছ লাগান তাহলে যে সূর্যের দোষ যাদের থাকে জীবনে, যাদের রবি দোষ রয়েছে বিশেষ করে, মানে যেটা জ্যোতিষশাস্ত্রের ভিতরে এবার ঢুকে গেল, যাদের রবি দোষ নিয়ে জন্ম নিয়েছে, মঙ্গল দোষ রয়েছে বা অন্যান্য দোষ আদি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জবা ফুল গাছ বিশেষ উপকারী, তাদের উপরে এই পজিটিভ প্রভাবটা নিয়ে আসবে, অর্থাৎ সূর্যের যে অ্যাক্টিভিটিসটা সেটা কিন্তু কাজ করবে তাদের জীবনে, সুতরাং সেই দোষটাকে দূর করছে। এটা একটি সূক্ষ্ম বিজ্ঞানের ব্যাপার, হ্যাঁ করতে পারে। এর কারণ হচ্ছে জবা ফুলের নির্যাসে এমন একটি উপাদান রয়েছে যা অতি বেগুনি রশ্মিকে আকর্ষণ করে নিতে পারে। সেই জন্য বলা হচ্ছে ত্বকের ক্ষেত্রে, মেডিকেল সায়েন্সে বলছে ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী। তার মানে ত্বকের উপরে যে অতি বেগুনি রশ্মি এসে প্রভাব তৈরি করে, দুষ্প্রভাব তৈরি করে, সেখান থেকে সেটাকে কি করে দূর করে দিতে পারে এই জবা ফুলের যে নির্যাস বা তার ভেতরে যে কম্পোজিশন যা আছে, খনিজ উপাদান যেটাই বলুন না কেন। সুতরাং সূর্য দোষ দূর করছে, এর অর্থ কিন্তু একটু সায়েন্টিফিক ওয়েতে দেখতে হবে, কিন্তু এটার মানেই যে
আপনার জীবনের এক অতিরঞ্জিত অবস্থায় সমগ্র সূর্যদোষকে রবিদোষকে কাটিয়ে দেবে প্রতি মুহূর্তে, তবে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। বাড়িতে রাখলেন, জবা গাছটা তো আর একদিন রাখবেন না, দীর্ঘদিন ধরে রাখবেন। সুতরাং সেটা কিন্তু কার্যত দেখা যাচ্ছে ক্রমান্বয়ে এটা কিন্তু আপনার উপরে একটি সঠিক সুপ্রভাব পড়ছে। সুতরাং খুব একটি অস্বীকার করা যায় না এই জিনিসগুলো যেখানে আলোচনা করা হয়েছে বাস্তু সিদ্ধান্ত অনুসারে। এবার দেখা যাচ্ছে বাস্তু সিদ্ধান্তের উদ্দেশ্য কিন্তু পরিবেশকে উন্নত করা, সুন্দর রাখা, ভালো রাখা। প্রথমত হচ্ছে অক্সিজেন তো যে কোনো গাছ থেকে আমরা পাই, এটা একটি প্রভাব তৈরি করছে, এবং পরিবেশকে সুন্দর রাখতে, দেখতে সুন্দর লাগে। ফুল জাতীয় গাছ এগুলো তো দেখতে সুন্দর লাগে, সৌন্দর্য বৃদ্ধি করে, পরিবেশ সুন্দর রাখে। সুতরাং বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে জবা ফুল গাছের কিন্তু একটি প্রভাব পড়ে, এটা আশা করা যায়। কিন্তু যারা অতিরঞ্জিতভাবে জবা ফুল গাছ বাড়িতে থাকলে সব কিছু হয়ে যাবে, একেবারে নিমেষের ভিতরে সব ভরে যাবে, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সাফল্যতা পর্যন্ত, না, সেগুলো একটু অতিরঞ্জিত হচ্ছে বলে মনে হয়। কিন্তু এটা সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমে ক্রমান্বয়ে ঘটবে, এটা অস্বীকার করা যাবে না। আর আধ্যাত্মিক উন্নতির কথা তো বলেই রেখেছি, এটা আপনার বাস্তু সিদ্ধান্তের ভেতরেও পড়বে, তন্ত্র সিদ্ধান্তের ভেতরেও পড়বে, এটার একটি কিন্তু প্রভাব পড়ে। জবা ফুলের এত কথাই যখন বলছি, তখন জবা ফুলের গাছটি, বাংলাতে তো আমরা জবা ফুল গাছ জানি, সংস্কৃতে এটাকে যা রুদ্রপুষ্প বলা হয়, জবাও বলা হয়, হিন্দিতে বলা হয় জবা কুসুমা, এই আর কি জবা কুসুম এক অর্থে ব্যবহার করা। বিভিন্ন স্টেটে বিভিন্ন দেশে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। ইন্দোনেশিয়াতে এটা আবার জুতো পরিষ্কারক ফুল বলা হয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় এইভাবে উঠে এসেছে। কারণ এই জবা ফুল গাছ থেকে এমন কিছু একটি কম্পোজিশন তৈরি করা হয়, কেমিক্যাল তৈরি করা হয়, যার মাধ্যম দিয়ে কিন্তু জুতো পরিষ্কার করা হয়, মানে জুতোকে চকচক করতে, অর্থাৎ জুতো কিন্তু সুন্দর দেখাবে। তো ফলে শুধু পূজার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে জগতে এটা নয়, মানুষের জুতো পর্যন্ত পরিষ্কার করার ক্ষেত্রে এই জবা ফুলের ভূমিকা রয়েছে। সুতরাং আমি জবা ফুলকে কিন্তু এখানে জুতো পরিষ্কারক হিসেবে ছোট করব না, সমস্ত জায়গায় এর কিন্তু পদচারণা রয়েছে জবা ফুলে। আমরা একটু বাদেই যদি আমরা মেডিকেল সায়েন্সের উপরে আলোচনা করি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। যদি আমরা আয়ুর্বেদিক শাস্ত্রে দেখি, আয়ুর্বেদিক শাস্ত্রে চরক সংহিতায় বা সুশ্রুত সংহিতায় কম বেশি কিন্তু এই জবা ফুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন প্রথমেই হচ্ছে জবা ফুল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় চুলের ক্ষেত্রে, বেশি প্রায়োরিটি পাচ্ছে চুলের যত্নের ক্ষেত্রে। কারণ এই জবা ফুলের ভেতরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা ক্যারোটিনা প্রোটিনকে অর্থাৎ বাড়িয়ে তোলে। তখন কিন্তু এই চুলের জেল্লা, চুলকে মজবুত করা, নতুন চুল গজিয়ে দেওয়া, চুল কালো রাখা, পক্কতা দূর করা, এই ক্ষেত্রে কিন্তু কাজ করছে জবা ফুল। সুতরাং আয়ুর্বেদিক বা মেডিকেল সায়েন্সও স্বীকার করেছে এই জবা ফুল চুলের ক্ষেত্রে ভীষণ উপকারী। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন তথ্যে প্রকাশিত হচ্ছে যে জবা ফুলের ভেতরে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, যার ফলে কিন্তু চুলকে মজবুত করছে, চুলের ক্ষেত্রে ভীষণ কাজ করছে, চুলের গোড়া মজবুত করছে, খুশকি দূর করে দিচ্ছে, নানান বিষয়। সুতরাং এক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যাদের চুলের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জবা ফুল ভীষণ উপকার। আমরা একটু আগে ত্বকের কথা বলছিলাম, ওই যে অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নিচ্ছে, আর কেমিক্যালাইজেশন করে ফর্মুলাতে ফেলে যে কম্পোজিশন তৈরি হচ্ছে সেটা কিন্তু ত্বকের ক্ষেত্রে কাজে লাগছে। অর্থাৎ আয়ুর্বেদিক বা মেডিকেল সায়েন্সে ত্বকের ক্ষেত্রে ব্যবহারের কথা উঠে এসেছে। যারা ত্বক সুন্দর রাখতে চান এবং ত্বকের যে বলিরেখা অর্থাৎ বার্ধক্যের যে চিহ্নটা আসে সেটা তাড়াতাড়ি আসতে পারে না, এই ত্বকের ক্ষেত্রে জবা ফুল সেটাকে রোধ করে। আয়ুর্বেদিক সিদ্ধান্তে বা মেডিকেল সায়েন্সে কিন্তু জানা যাচ্ছে, গবেষণায় কোথাও কোথাও উঠে এসেছে চোখের ক্ষেত্রে উপকারী, যাদের চোখের প্রবলেম রয়েছে। এটা চোখে কখনো কখনো ড্রপ ব্যবহার করে, ড্রপ আকারে ব্যবহার করে, আবার কখনো কখনো খেয়ে উপকার হতে পারে। এখন এখানে জবা ফুলের কিন্তু পাতা এবং জবা ফুল দুটোই এবং জবা ফুলের শিকড় ব্যবহারের বিধান রয়েছে। সাধারণত পঞ্চবিধ জিনিস ব্যবহারের কথা থাকে আয়ুর্বেদিক সিদ্ধান্তে একটি ভেষজ উদ্ভিদের, ঠিক আছে, পাতা, ফুল, শিকড়, ছাল, এরকম বিভিন্ন কিছু থাকে ব্যবহারের, শুধু একটা জিনিস নয়। এই জন্য জবা ফুল গাছ মানেই হচ্ছে শুধু জবা ফুল নয়, পাতা পর্যন্ত ব্যবহারের কথা বলা আছে, শিকড় পর্যন্ত ব্যবহারের কথা বলা আছে। এবার হচ্ছে কিডনির সমস্যা রয়েছে, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু জবা ফুলের ভালো প্রভাব পড়ে যদি আপনি সঠিক প্রক্রিয়ায় আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে পারেন বা ব্যবহার করতে পারেন। তবে এখানে আবার বলা হয়েছে যে অতিরিক্ত পরিমাণে যারা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু কিডনির ক্ষেত্রে কুপ্রভাব পড়তে পারে। যাদের নিম্ন রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জবা ফুল অতিরিক্ত ব্যবহার কিন্তু সঠিক হবে না, সেক্ষেত্রে সাইড এফেক্ট হয়ে যাবে। আমি এখানে মাঝখানে একটু সাইড এফেক্টের কথা বলে রাখি। তারপরে যাদের হচ্ছে গর্ভাবস্থায় যদি এই জবা ফুল ব্যবহার করেন তাহলে সেখানে দুষ্প্রভাব পড়তে পারে ভ্রূণ বিকাশের ক্ষেত্রে, এরকমভাবে উঠে এসেছে।
তাছাড়াও যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু জবা ফুলের ব্যবহার কিন্তু হিসেব অনুসারে করতে হবে। আমি সহজ কথায় প্রথমেই বলবো, সঠিক আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ এবং মেডিকেল সায়েন্সের পরামর্শ অনুসারে গ্রহণ করবে, সেটা বেটার হবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে অর্থাৎ মধুমেহ রোগ, ডায়াবেটিস নিরাময় সাংঘাতিক কাজ করে এই জবা ফুল, এবং উচ্চ রক্তচাপ হ্রাস করে অর্থাৎ কমিয়ে দেয়। সুতরাং যাদের আমরা বলি যে হাই ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজে লাগছে, তবে সেটা সঠিক ফর্মুলাতে ব্যবহার করতে হবে। এবার একটি মারাত্মক কথা, সেটা হচ্ছে ওম্যানলি ফ্যাক্ট, সেটা ওম্যানলি ব্যাপার, সেটা হচ্ছে ঋতুচক্রের ক্ষেত্রে মহিলাদের অর্থাৎ মায়েদের যে ঋতুচক্র চলে, মেনস্ট্রুয়াল ফাংশন, সেই ক্ষেত্রে যাদের অনিয়মিত হয় বা সেখানে একটি ডিসঅর্ডার তৈরি হয়, তখন এই জবা ফুল কিন্তু একটি সুপ্রভাব তৈরি করতে পারে সঠিক ফর্মুলাতে এটাকে গ্রহণ করতে পারলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে, সেটা হচ্ছে ওজন কমাতে। এই ওজন নিয়ে আজকাল সমাজে কিন্তু একটি বিশাল দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে যে হ্যাভি ওয়েট, সেই জায়গাটাকে কি করছে, লস অফ ওয়েট করে দিচ্ছে। এই ক্ষেত্রে জবা ফুল আপনাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। কিন্তু এখানে যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা বা সতর্কতার কথা বলা হয়েছে সায়েন্সে, সুতরাং এটা হিসেব করে খেতে হবে। কিন্তু এর উপকারিতা এই ক্ষেত্রে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মূত্রনালী সংক্রমণ রোধে জবা ফুল কাজ করছে। মূত্রনালীর সংক্রমণ হয়তো অনেক সময় মানুষের হয়, আজকাল এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে জবা ফুল কিন্তু রোধ করছে, প্রতিরোধ করছে এই সমস্যাগুলোকে। সঙ্গে সঙ্গে উপবিষ বিতরণ ক্ষমতা থাকে এটা, অর্থাৎ আমাদের শরীরে টক্সিন থাকে, সেগুলোকে বের করে দিতে সাহায্য করে এই জবা ফুল। তাহলে আমরা দেখতে পেলাম যে জবা ফুলের বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে, আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে এবং মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত অনুসারে যথেষ্ট উপকারিতা রয়েছে, সামান্য কিছু জায়গায় সাইড এফেক্ট ছাড়া। সুতরাং আমি বলবো জবা ফুল গাছ বাড়িতে রাখা এক ধরনের উপকারী বিষয়, কিন্তু জবা ফুলের যে ব্যবহার, জবা ফুল গাছের যে ব্যবহার আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে, মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত অনুসারে যখন আপনি এগুলো করেন সঠিক প্রক্রিয়ায়, তখন বাড়িতে ফুল গাছ বা জবা ফুল গাছ রাখার সার্থকতা হতে পারে। না হলে আপনার যেটা বাস্তু সিদ্ধান্ত অনুসারে যতটুকু সূক্ষ্ম উন্নতি আসবে সেটা তো স্বাভাবিকভাবেই ঘটবে, কিন্তু আমরা সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্তের বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলোকে দেখি, যেগুলো হচ্ছে আপনার তত্ত্বগত দিক এবং সায়েন্সের সাথে সম্পৃক্ত, অর্থাৎ বিজ্ঞানের সাথে সম্পৃক্ত। আমি শুধু জড়জাগতিক বিজ্ঞানের কথা বলছি না, সম্পূর্ণ এখানে একটি বিজ্ঞানসম্মত ব্যাপার থাকে, যেগুলো আমাদের শরীরতন্ত্রের ক্ষেত্রে ভীষণ কাজে লাগার বিষয়, পরিবেশ তন্ত্রের ক্ষেত্রেও কাজে লাগার বিষয়। সুতরাং মোটামুটি আমরা বলতে পারি যে বাস্তুতন্ত্র অনুসারে একটি গাছের গুরুত্ব বহন করে, শুধু অর্থনৈতিক উন্নতি এরকম বিষয় নয়। এই জিনিসগুলোকে আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে, খেতে হবে, বাইরে এক্সটার্নালি ব্যবহার করতে হবে, পরিবেশেও সেটাকে রাখতে হবে, সঠিকভাবে যত্ন করতে হবে। সমস্ত দিক যদি লক্ষ্য করে আপনি ব্যবহার করেন বা বাড়িতে সেই ফুল গাছটি রাখেন এবং তাকে ব্যবহার করেন, তখন দেখা যাচ্ছে যে আপনার জীবনে সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি হচ্ছে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, পারিপার্শ্বিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে। এটা ক্রমান্বয়ে আপনার জীবনে সেই সম্ভাবনা আসতে পারে যখন আপনার শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, আপনার পরিবেশ সুস্থ থাকে, পরিবেশ সুন্দর থাকে, তখনই কিন্তু এই সম্ভাবনাগুলো আমরা দেখতে পাই আমাদের জীবনের যে অগ্রগতিটা। এখন কিন্তু সত্যি কথা বলতে গতি আছে কিন্তু অগ্রগতি নেই, তাই সমাজ মাধ্যমে যেটা প্রচারিত হচ্ছে অতিরঞ্জিত করে গতির কথা বলছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। বাস্তবিক চিরস্থায়ী যে অগ্রগতি, যেটার ভেতরে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, দৈহিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, সেই জিনিসগুলো কিন্তু ব্যাখ্যা হচ্ছে না। সুতরাং আমি বলবো যে সমস্ত দিক থেকে পর্যালোচনা করে তারপরে আপনারা বিশ্বাস স্থাপন করুন এবং সেইভাবে চলুন, দেখুন আপনাদের ব্যক্তিগত জীবনে উন্নতি অবশ্যই আসবে। কিন্তু অবশেষে আমি বলবো যে বাস্তুশাস্ত্রে এই গাছটা লাগাতেই বলেছে আর আপনার সব হয়ে যাবে, এই দৃষ্টান্তে কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাসী নই। কারণ সম্পূর্ণ বৈজ্ঞানিক সম্মত বিষয়গুলো না জানা থাকলে, শাস্ত্রীয় মর্মার্থ না জানা থাকলে, একটা দিক থেকে শুধু বিচার করে অতিরঞ্জিতভাবে প্রচার করলে তা সঠিক সংবেদনশীল হয়ে ওঠে না, অসংবেদনশীল হয়ে ওঠে। সুতরাং আমি অসংবেদনশীলতার ভেতরের কথা বলবো না, ঠিক আছে? আমি নিরপেক্ষ কথা বলবো। সেই জন্য আপনারা এতগুলো দিক বিচার বিশ্লেষণ করে তারপরে জবা ফুল গাছের মাহাত্ম্য বিচার করবেন। তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই জবা ফুল গাছের গুরুত্ব রয়েছে, এটা আমি 100% বলতে পারি।